ওয়েলকাম টু মাই ক্লাস। আমি প্রদ্যুৎ। দেখো আজকে আমি তোমাদের করাবো ক্লাস 6 এর গণিত বিষয়ের কোষে দেখি 20। কোষে দেখি 20 দেখো তোমাদের বইয়ের 233 নম্বর পৃষ্ঠাতে রয়েছে এবং এখানে রয়েছে দেখো বৃত্ত বিষয়ক জ্যামিতিক ধারণা। তো বৃত্ত বিষয়ক জ্যামিতিক ধারণা কোষে দেখি 20 আজকে 1 থেকে 6 নম্বর দাগ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে একটা বলে রাখি, দেখো বৃত্তের বিভিন্ন অংশ আছে। দেখো এখানে যেমন কেন্দ্র, ব্যাসার্ধ, জ্যা, ব্যাস, বৃত্তচাপ, এই সমস্ত বিষয় তোমরা যদি আগে না জেনে নাও তাহলে কিন্তু অঙ্কগুলো করা মুশকিল হয়ে যাবে। সেজন্য বৃত্তের সামগ্রিক ধারণা আমি আগে তোমাদের দিয়ে দিচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করো, খুব সহজেই তোমরা বুঝতে পারবে। একটু খেয়াল করো। দেখো আমি প্রথমে কি নিয়েছি, একটা পেন্সিল কম্পাস নিয়েছি। দেখতে পাচ্ছ কম্পাসের সঙ্গে পেন্সিল যুক্ত করা আছে, মানে এটাকে পেন্সিল কম্পাস বলে। এবারে এইটাকে আমরা এইভাবে নিয়ে, যদি তোমরা নিশ্চয়ই জানো যে এইভাবে কাঁটাটাকে খাতার উপরে বসিয়ে যদি আমরা এইভাবে টানি, দেখো খাতাটাকে ঘুরিয়ে দিচ্ছি, খুব সহজেই একটা কিন্তু বৃত্ত হয়ে যাবে। ঠিক আছে? তো দেখো এই যে আমি আঁকলাম, এটাকে বৃত্ত বলে, তোমরা অবশ্যই জানো। এবারে দেখো এই যে মাঝখানে যে বিন্দুটাকে কেন্দ্র করে, দেখো এই যে পেন্সিল কম্পাসটার এই যে কাঁটার দিকটা কোথায় বসিয়েছিলাম, এই মাঝখানে বসিয়েছিলাম। বসিয়ে তারপরে কি করেছিলাম, বৃত্তটাকে এঁকেছিলাম। এইবারে এই যে মাঝখানে যে বিন্দুর সাপেক্ষে বা কেন্দ্র করে বৃত্তটাকে আঁকলাম, তাকে বলে কি বলতো, তাকে বলে বৃত্তের কেন্দ্র। বুঝতে পেরেছো? এইবারে একটা বিষয় তোমাদের দেখাই। দেখো এইটা কি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পঞ্চম শ্রেণী আমার গণিত, অর্থাৎ ক্লাস 5 এর গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর 231। দেখো 231 তোমরা পড়েছো এর আগের ক্লাসে। এখানে বৃত্ত থেকে কি কি পেলাম, এখানে বৃত্ত বিষয়ক সমস্ত কিছু না আলোচনা করা ছিল। ঠিক আছে? তো সেখানে বৃত্তের যে অংশগুলো আছে সে এখানে সুন্দর করে সেগুলো কাকে বলে বা তার সংজ্ঞা বলতে পারো, সেগুলো কিন্তু এখানে দেয়া রয়েছে। বুঝতে পেরেছো? তাহলে আমি এখানে কি বোঝালাম, এই মাত্র কেন্দ্র বোঝালাম। দেখো তো এখানে কেন্দ্র কাকে বলে বলছে। দেখো কেন্দ্র বৃত্তাকার ক্ষেত্রের ভিতরের একটি নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তের প্রত্যেক বিন্দু দূরত্ব সমান, সেই নির্দিষ্ট বিন্দু বৃত্তের কেন্দ্র। কি বলছে, এই যে বৃত্তটা আঁকলাম, দেখো এই বিষয়টা আমি যে চারদিকে আঁকলাম এটাকে বলে বৃত্ত। আর বৃত্তের যে ভিতরের অংশ, ভালো করে বোঝার চেষ্টা করো, এই যে ভিতরের যে সামগ্রিক অংশটা, এটাকে বলে কি, বলো বৃত্তাকার ক্ষেত্র। বুঝতে পেরেছো? এই মাঝখানের যে অংশটা পুরোটাকে বলে বৃত্তাকার ক্ষেত্র। তাহলে এই যে বৃত্তাকার ক্ষেত্রের মাঝখানে, এখানে কি বলছে, বৃত্তাকার ক্ষেত্রের ভেতরের একটি নির্দিষ্ট বিন্দু। তাহলে ভিতরের একটি নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তের প্রত্যেক বিন্দুর দূরত্ব সমান। দেখো এই যে বৃত্তের প্রত্যেক বিন্দু, মানে এখানে একটা বিন্দু নাও, এখান থেকে এটার দূরত্ব, তারপরে ধরো এখান থেকে একটা এখানে একটা বিন্দু নাও, তাহলে এখান থেকে এইটুকু দূরত্ব, আবার ধরো এখানে একটা বিন্দু নাও, তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব। তুমি যেখান থেকেই হোক না কেন, এই বিন্দু থেকে তুমি যেখানে দূরত্ব মাপো না কেন, সব মাপ কিন্তু এক। বুঝতে পেরেছো? সব দূরত্ব এখান থেকে এই পর্যন্ত যা, এখান থেকে এই পর্যন্ত তাই, এখান থেকে এই পর্যন্ত তাই, আবার এখান থেকে এই পর্যন্ত যদি আমি দাগ টানি দেখবো সবার দৈর্ঘ্য সমান হচ্ছে, অর্থাৎ দূরত্ব সব ক্ষেত্রে সমান। তাহলে বৃত্তাকার ক্ষেত্রের ভিতরে একটি নির্দিষ্ট বিন্দু যেখান থেকে নাকি বৃত্তের সমস্ত অংশের দূরত্ব সর্বদা সমান হয়, তাকে বলে বৃত্তের কেন্দ্র। বোঝা গেল? বা অন্যভাবে যদি বলি, যে বিন্দুর সাপেক্ষে বা যে বিন্দুকে কেন্দ্র করে বৃত্তটা আঁকা হলো তাকে বলছে বৃত্তের কেন্দ্র। ঠিক আছে? এইবারে দেখো আর একটা কি বলছে, দেখো বৃত্তের কেন্দ্র হয়ে গেল। এবার দেখো পরিধি। পরিধি কি বলছে দেখো তো, যে নির্দিষ্ট বক্ররেখা দিয়ে বৃত্তটি তৈরি হয় তার দৈর্ঘ্যই পরিধি। তাহলে কোন সেই বক্ররেখাটা, দেখো এই চারদিকে যেটা দিয়ে বৃত্তটা আঁকলাম এটা একটা বক্ররেখা। তাহলে এই বক্ররেখা দিয়ে বৃত্তটা তৈরি হয়েছে, এর যে দৈর্ঘ্য সেটাই হচ্ছে পরিধি। এর দৈর্ঘ্য মানে কি, ধরো এই বিন্দু থেকে আমরা মেপে গিয়ে আবার এসে যদি এই বিন্দুতে মিশি তাহলে একটা দৈর্ঘ্য পাবো না। এই বক্ররেখার যে দৈর্ঘ্য তাকেই বলছি আমরা কি, পরিধি। তাহলে একে বলছি আমরা কি, বলো পরিধি। বুঝতে পেরেছো? তাহলে কেন্দ্র গেল, পরিধি গেল। এইবারে দেখো কি আছে, দেখো এইবারে হচ্ছে
আগে দেখো ব্যাসার্ধটা বুঝি। ব্যাসার্ধ কি বলছে? বৃত্তের কেন্দ্র ও বৃত্তের যে কোনো বিন্দুর সংযোজককারী সরলরেখাংশ হলো ব্যাসার্ধ। তাহলে কি হলো ব্যাসার্ধ? কাকে বলছে? দেখো এই যে বৃত্তের কেন্দ্র থেকে বৃত্ত পর্যন্ত বা বৃত্তের পরিধি পর্যন্ত যে কোনো সরলরেখা যদি টানি, ধরো এটা এটা একটা টানলাম, তাহলে এইটা কিন্তু হয়ে গেল কি বলতো? ব্যাসার্ধ। ব্যাসার্ধ। এরকম ব্যাসার্ধ অসংখ্য হতে পারে। ধরো এখান থেকে আরেকটা ব্যাসার্ধ টানলাম এরকম, ঠিক আছে? এগুলো কি সব ব্যাসার্ধ? এরকম অসংখ্য ব্যাসার্ধ আমরা টানতে পারি, ঠিক আছে? তাহলে এটা ব্যাসার্ধ গেল, তারপর এটাও কিন্তু ব্যাসার্ধ, ঠিক আছে? আমি দাগ দিয়ে দিলাম। এবারে কি দেখি আর কি কি টার্ম আছে। এবারে দেখো ব্যাস। ব্যাস কি? বৃত্তের বৃহত্তম জ্যা। তাহলে বৃহত্তম জ্যা যেহেতু বলেছে, তাহলে জ্যাটা আগে জেনে নি। দেখো জ্যা কাকে বলছে, দেখো জ্যা হচ্ছে বৃত্তের যে কোনো দুটি বিন্দু যোগ করলে যে সরল রেখাংশ পাই সেটি বৃত্তের জ্যা। ভালো করে বোঝার চেষ্টা করো, এই বিষয়গুলো না বুঝলে কিন্তু মূল অঙ্কের যে কোষে দেখি 20 করতে পারবো না। তাহলে বৃত্তের জ্যা কি না, বৃত্তের উপরে যে কোনো বিন্দু, ধরো আমি আলাদা চিত্রে যদি আঁকি, দেখো ধরো এরকম একটা বৃত্ত আঁকলাম, ঠিক আছে? এবারে এটা ধরো কেন্দ্র, তাহলে বৃত্তের এই অংশ আর এই অংশ দুটো বিন্দু, ধরো এটা এটা এ বিন্দু, এটা বি বিন্দু, তাহলে বৃত্তের উপরে যে কোনো দুটি বিন্দু, তাই না? যে কোনো দুটি বিন্দুকে যদি আমরা সরল রেখাংশ দ্বারা যুক্ত করি তাকে বলছে বৃত্তের জ্যা। বোঝা গেল? তাহলে এটা একটা জ্যা। আবার ধরো যদি আমি এইভাবে আঁকি, কি হচ্ছে? বৃত্তের উপরে দুটো বিন্দু নির্দিষ্ট, ধরো এটা এক্স, এটা ওয়াই, তাহলে যুক্ত করেছি সরল রেখাংশ দ্বারা, তাহলে এক্স ওয়াইও একটা জ্যা। আবার ধরো এইভাবে একটা টানলাম, ঠিক আছে? ধরো এটা হচ্ছে এম নাম দিলাম, এটা এন নাম দিলাম, তাহলে বৃত্তের উপরে যে কোনো দুটি বিন্দু তাকে সরল রেখাংশ দ্বারা যুক্ত করছি, এখানে কি এম এন, তাহলে এম এনও একটা জ্যা। বুঝতে পেরেছো? এরকম অসংখ্য জ্যা কিন্তু আমরা আঁকতে পারি। তাহলে এরকম জ্যা যদি আঁকি, তাহলে এগুলোকে তাহলে কি বলছি আমি, এখানে নাম দিই, এগুলোকে আমরা বলছি কি, প্রত্যেকটা হচ্ছে জ্যা। তাহলে জ্যা বলতে আমরা কি বুঝলাম? তাহলে বুঝলাম যে বৃত্তের যে কোনো দুটি বিন্দু যোগ করলে যে সরলরেখাংশ পাই সেটি বৃত্তের জ্যা। তাহলে যে কোনো বিন্দু আমাদের যুক্ত করলেই কিন্তু আমরা জ্যা পেয়ে যাব। বুঝতে পেরেছো? এইবারে দেখো আমরা ব্যাসে চলে আসি। ব্যাস কাকে বলছে দেখো তো? ব্যাস বলছে বৃত্তের বৃহত্তম জ্যা, যা বৃত্তের কেন্দ্রগামী তা ব্যাস। তাহলে এখান থেকে আমরা দুটো বিষয় আমরা পেলাম। একটা হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যাকে, বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে ব্যাস, আর সেই জ্যাটা কিন্তু অবশ্যই কেন্দ্রগামী হতে হবে, তবেই তাকে আমরা ব্যাস বলব। তাহলে আমরা যদি এখানে ছবিতে দেখি, দেখো এরকম অসংখ্য জ্যা আঁকতে পারি। তাহলে এমন একটা জ্যা আঁকলাম যেটা নাকি কেন্দ্রগামী। দেখো এই একটা জ্যা আঁকলাম যেটা নাকি কেন্দ্রগামী। দেখেছো কেন্দ্র দিয়ে গেছে, এটা ধরো আমি কেন্দ্রটার নাম দিলাম ধরো ও, তাহলে কেন্দ্র দিয়ে গেছে। তাহলে এখানে ধরো একটা নাম দিলাম, এটার নাম দিলাম সি, এই পয়েন্টটা, আর এটার নাম দিলাম ডি। তাহলে সিডি কিন্তু ব্যাস। বোঝা গেল? যেহেতু বৃত্তের দুটি বিন্দু আমি যুক্ত করেছি সরল রেখাংশ দ্বারা, তাহলে এটাও তো একটা জ্যা। জ্যার মানে কি? জ্যা কাকে বলে? জ্যা হচ্ছে বৃত্তের উপরে যে কোনো দুটো বিন্দুকে যদি আমরা সরল রেখাংশ দ্বারা যুক্ত করি তাহলে তাকে জ্যা বলে। তাহলে দেখতে পাচ্ছি কেন্দ্র দিয়ে গেছে, কিন্তু সিডি তো একটা জ্যা, অবশ্যই সিডি একটা জ্যা। অন্য যে জ্যাগুলো এঁকেছি প্রত্যেকটার মতো সিডিও কিন্তু একটা জ্যা। কিন্তু এই জ্যায়ের একটা বৈশিষ্ট্য কি, এই সিডি জ্যাটা বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে। যেহেতু কেন্দ্র দিয়ে গেছে সেজন্য কিন্তু সিডি সব থেকে বৃহত্তম জ্যা। বৃহত্তম মানে কি? বৃহত্তম মানে হচ্ছে সব থেকে বড়। বোঝা গেল? যতগুলো জ্যা আমি আঁকি না কেন, কোটি কোটি জ্যা যাই আঁকি না কেন, তার মধ্যে কিন্তু বৃহত্তম হয়ে যাবে কে না, সিডি, যেটা নাকি কেন্দ্র দিয়ে যাবে। যে কোনো জ্যা এরকম আঁকতে পারি, এদিক থেকেও এরকম আঁকতে পারি। ধরো এই দিক থেকে এরকম একটা আঁকলাম জ্যা, ঠিক আছে? তাহলে সেটাও কি কেন্দ্র দিয়ে গেছে, তাহলে এটাও কিন্তু জ্যা, বাট কেন্দ্রগামী বলে এটাকে বলছি আমরা ব্যাস। বোঝা গেল? তাহলে ব্যাস আমরা কি পেলাম? ব্যাস হলো বৃহত্তম জ্যা, আর ব্যাস হলো কেন্দ্রগামী জ্যা। দেখো বৃহত্তম জ্যা বা কেন্দ্রগামী জ্যা, কেন্দ্রগামী জ্যা।
তাহলে ব্যাসকে কাকে বলে ব্যাস? না কেন্দ্রগামী জ্যাকেও ব্যাস বলে, আবার বৃহত্তম জ্যাকেও কিন্তু ব্যাস বলে, অর্থাৎ ব্যাস কিন্তু বৃহত্তম জ্যাক। আশা করি বুঝতে পেরেছো। এইবারে আমরা পরের টার্ম কি আছে দেখে নেওয়া যাক। আচ্ছা, ব্যাসার্ধ তাহলে কি? ব্যাসার্ধ কিন্তু ব্যাসের অর্ধেক। ব্যাসার্ধ মানে কি দেখো তো? দেখো ব্যাসার্ধ মানে কি? ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে কি? যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে ব্যাস যোগ অর্ধ। ব্যাস তার অর্ধ মানে কি? অর্ধ মানে হাফ বা অর্ধেক। বুঝতে পেরেছো? অর্ধ মানে হাফ বা অর্ধেক। তাহলে ব্যাসার্ধ মানে ব্যাস যোগ অর্ধ, ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। বুঝতে পেরেছো? দেখো আমরা এখানে উপরের ছবিতে দেখছিলাম ব্যাসার্ধ কোনগুলো? এই যে কেন্দ্র থেকে এই যে পরিধি পর্যন্ত যে রেখা আমরা টানছি তাকে বলছে কি? ব্যাসার্ধ। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে সরল রেখাংশ দ্বারা যুক্ত করছি সেটা হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ মানে আমি বলছি কি? ব্যাসের অর্ধ। দেখো ব্যাস যোগ অর্ধ মানে ব্যাসার্ধ, তাই কি? দেখো তো ছবিতে, দেখো এখান থেকে এইটা ছিল ব্যাসার্ধ, তাহলে এই বরাবর যদি আমি যুক্ত করে দিই, দেখো এখান থেকে পয়েন্টটা যুক্ত করে দিলাম, দেখো তো তাহলে কি হলো? এখান থেকে এইটা অর্ধেক আর এখান থেকে এইটা অর্ধেক, কারণ আমরা এর আগে বলেছি কেন্দ্র হচ্ছে সেই নির্দিষ্ট বিন্দু যেখান থেকে পরিধি পর্যন্ত সব ক্ষেত্রেই কিন্তু দূরত্ব একই থাকবে, যেদিকেই টানো না কেন, এখান থেকে এদিকে, এখান থেকে এদিকে, এখান থেকে এদিকে, এখান থেকে এদিকে, এই যে যেদিকেই টানো না কেন সব ক্ষেত্রে কিন্তু দূরত্ব সমান হবে। তাহলে এখান থেকে এই পর্যন্ত যদি যে দূরত্ব হবে এখান থেকে এই পর্যন্ত কি একই দূরত্ব হবে। বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে এইটা যদি ব্যাসার্ধ হয়, ব্যাসের অর্ধ হয়, তাহলে এখান থেকে এই পুরোটা কি বলবো? পুরোটা কিন্তু আমি বলবো কি? ব্যাস। পুরোটা বলবো আমি ব্যাস। ঠিক আছে? আর যেহেতু দেখো কেন্দ্র দিয়ে গেছে, কেন্দ্র দিয়ে গেছে মানেই আমরা তাকে বৃহত্তম জ্যা বলছি এবং সেটাকে ব্যাস বলছি। বুঝতে পেরেছো? এর আগেই আমি বুঝিয়েছি। এবারে তোমাদের মনে প্রশ্ন হতে পারে, আচ্ছা বৃহত্তম ব্যাসকে আমরা বৃহত্তম জ্যা বলছি কেন? দেখো একটা বৃত্তাকার ক্ষেত্রের, ধরো এটা একটা বৃত্ত, বৃত্তাকার ক্ষেত্রে দেখো আমরা যদি এরকম করে দাগ টানি, এরকম করে দাগ টানি, দেখতে পাচ্ছ দাগ টানলাম, যেহেতু বৃত্তের এই যে মাঝখানের অংশ সব থেকে, ধরো এটা কেন্দ্র, সব থেকে মাঝখানের অংশটা কিন্তু সব থেকে মোটা হয়, সব থেকে স্ফীত হয়, তাই না? সব থেকে বড়। ওই জন্য দেখো মাঝখান দিয়ে যে লাইনটা গেছে না সেইটা সবচেয়ে বড়। দেখতে পাচ্ছ? যত আমি এই মাঝখানের থেকে নিচে এসছি আবার ওপরের দিকে গেছি তত কিন্তু রেখাগুলো ছোট হতে 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 লাস্টে কিন্তু বিন্দুতে পরিণত হবে। দেখো যত ওপরের দিকে যাচ্ছি তত কি হয়েছে? রেখাগুলো ছোট হয়েছে। তাহলে মাঝখানটা যেহেতু বৃত্তটা স্ফীত সেজন্য সেই জায়গাটায় কিন্তু যে জ্যাটা আমরা টানবো সেটাই কিন্তু সব থেকে বৃহত্তম হবে। বৃহত্তম মানে সব থেকে বড় হবে আর বৃহত্তম জ্যা হবে। ঠিক আছে? আর কেন্দ্র দিয়ে গেছে বলে এই বৃহত্তম জ্যাকে আমরা বলছি কি? ব্যাস বলছি। বুঝতে পেরেছো আশা করি। এরপরে দেখো আর কি কি পয়েন্ট আছে এখানে। দেখো আর একটা পয়েন্ট আছে কি? বৃত্তচাপ। বৃত্তচাপ কাকে বলে? দেখো আমি খাতাতে দেখাচ্ছি। দেখো পেন্সিল কম্পাসে দেখতে পাচ্ছ এই কাঁটার দিকটা আমরা খাতাতে বসিয়ে এইভাবে বৃত্ত আঁকি না? তাহলে আমি বৃত্তটা পুরোপুরি না এঁকে ধরো এরকম আঁকলাম, এইটুকু আঁকলাম, এই বৃত্তের এই অংশ পুরোটা আঁকলাম না তো, তাহলে খানিকটা অংশ আঁকলাম। এই খানিকটা অংশটাকে কি বলছে বলতো? এই অংশটাকে বলছে বৃত্ত চাপ। বোঝা গেল? বৃত্তচাপ। দেখো এটা আমি ছোট বৃত্তচাপ আঁকলাম, আর একটু যদি বড় করে বৃত্তচাপ আঁকি, দেখো এটাও একটা বৃত্তচাপ আঁকলাম আর একটা বৃত্তচাপ আঁকলাম, ধরো এইটা, দেখো এটাও বৃত্তচাপ আঁকলাম। কেন? কারণ পুরো বৃত্তটা তো আমি কমপ্লিট করলাম না, তাই না? আমি যদি এটাকে জুড়ে দিতাম তাহলে কমপ্লিট হতো। বুঝতে পেরেছো? তাহলে এই যে বড় বৃত্তচাপ এটাও একটা বৃত্তচাপ। ঠিক আছে? যেহেতু বড় আর এটা ছোট, এই বড় বৃত্তচাপকে কি বলে জানো? বলে অধিচাপ। অধিচাপ। আর ছোট বৃত্তচাপকে কি বলে? ছোট বৃত্তচাপকে বলে উপচাপ। কি বললাম? উপচাপ। তাহলে দেখতে পাচ্ছ কি বলছিল? বৃত্তের যে কোনো অংশ হচ্ছে বৃত্তচাপ। এখানে দেয়াও রয়েছে, দেখো এখানে একটা বৃত্ত আঁকা রয়েছে, এই যে নীল অংশটাকে দেখতে পাচ্ছ, কি লেখা আছে? বৃত্তের এই অংশটি হচ্ছে বৃত্তচাপ।
তার নিচে আবার লেখা আছে দেখো বৃত্তের অর্ধাংশকে বলে অর্ধবৃত্ত। তাহলে একটা বৃত্তকে যদি দেখো, একটা বৃত্ত ধরো আমি এরকম একটা বৃত্ত আঁকলাম, এই বৃত্তকে কেন্দ্র এটা, বৃত্তকে মাঝ বরাবর যদি আমরা ভাগ করে দিই, কেটে অর্ধেক করে দিই, তাহলে এরকম বিষয়টা হবে না? তাহলে এই বিষয়টাকে বলছে অর্ধবৃত্ত। অর্ধবৃত্ত বোঝা গেল? তাহলে অর্ধকার বৃত্তকে আমরা কি বলছি? অর্ধবৃত্ত। এইবারে তোমাদের বইতেই দেখো, তোমাদের বইতেই 231 নম্বর পেজে দেখো, এই জায়গাটা একটুখানি ভালো করে খেয়াল করো। এখানে কি আছে দেখো, ভাঁজ করার পরে ডান দিকে দেখো একটা বৃত্তাকার ক্ষেত্র আঁকা রয়েছে। কি বলছে দেখো, ভাঁজ করার পরে বৃত্তাকার ক্ষেত্রের ছোট অংশকে উপবৃত্তাংশ বা মাইনর সেগমেন্ট এবং বৃত্তাকার ক্ষেত্রের বড় অংশকে কি বলছে? অধিবৃত্তাংশ বা মেজর সেগমেন্ট বলে। ছবিতে দেখছি এপিবি অঞ্চল। দেখো এপিবি, এই ওপরের টুকু অংশ ছোট না? ছোট অংশকে তাহলে আমরা কি বলবো? ছোট অংশকে তাহলে আমরা বলবো উপবৃত্তাংশ। দেখো, তাহলে এই বক্সের মধ্যে আমরা লিখে দেবো উপবৃত্তাংশ। আর এই যে বড় অংশটা অর্থাৎ এ কিউবি, দেখো এ কিউবি হলো কি? অধিবৃত্তাংশ, তাই না? বড়কে বলছে অধি। তাহলে সবসময় মাথায় রাখবে, সে চাপ হোক আর বৃত্তাকার ক্ষেত্র হোক, ছোট হলে উপবৃত্তাংশ, ছোট বৃত্তচাপ হলে উপচাপ। দেখো আমি যখন এখানে ছোট বৃত্তচাপ দেখাচ্ছিলাম তখন বলছিলাম উপচাপ, আবার ছোট বৃত্তাকার ক্ষেত্র যখন বলছি তখন বলছি উপবৃত্তাংশ, আবার যখন বড় বৃত্তচাপ বলছি তখন বলছি অধিচাপ, আবার যখন বড় বৃত্তাকার ক্ষেত্রর কথা বলছি তখনও বলছি অধিবৃত্তাংশ। বোঝা গেল? তাহলে ছোট হলে জানবে তার আগে উপ বসাতে হবে, আর বড় বিষয়টা হলে তার আগে অধি বসাতে হবে। ঠিক আছে? চাপের ক্ষেত্রে উপচাপ অধিচাপ, আর বৃত্তাংশের ক্ষেত্রে উপবৃত্তাংশ অধিবৃত্তাংশ। ঠিক আছে? আর দেখো একটি বিষয় আমাদের আলোচনা করতে বাকি আছে, সেটা হচ্ছে কি বলো? বৃত্তকলা। বৃত্তকলা কাকে বলে তোমাদের বইতেই আছে, দেখো সুন্দর করে 232 নম্বর পেজে। এখানে খেয়াল করো, এই বক্সের মধ্যে কোনো বৃত্তের কোনো বৃত্তচাপ ও দুটি ব্যাসার্ধের দ্বারা সীমাবদ্ধ বৃত্তাকার ক্ষেত্রের অংশকে বৃত্তকলা বলে। ঠিক আছে? সেটা কিরকম? দেখো আমি এখানে খাতার সাহায্যে বোঝাচ্ছি। দেখো আমি খাতাতে বোঝাচ্ছি, এখানে আমি একটা বৃত্ত আগে আঁকি। দেখতে পাচ্ছ একটা বৃত্ত আমি আগে এঁকে ফেললাম। ঠিক আছে? এই বৃত্তটা এঁকে ভালো করে খেয়াল করো, এখানে যদি এই যে মাঝখানে এটা হচ্ছে কেন্দ্র, তাই তো? এই কেন্দ্র থেকে আমি পরিধি পর্যন্ত একটা ব্যাসার্ধ টানলাম, আবার এই পরিধি পর্যন্ত আর একটা ব্যাসার্ধ টানলাম। ঠিক আছে? এই যে দুটি ব্যাসার্ধ, ভালো করে খেয়াল করো এখানে কি বলছে, কোন বৃত্তের কোন বৃত্তচাপ দুটি ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ বৃত্তাকার ক্ষেত্রের অংশকে বৃত্তকলা বলে। তাহলে এই যে দুটি ব্যাসার্ধ, এই একটা, যেটা যদি আমি নাম দিই ও, এটা নাম দিলাম এম, আর এটা নাম দিলাম এন, তাহলে ও এম আর ও এন দ্বারা সীমাবদ্ধ এই দুটো ব্যাসার্ধ, আর বৃত্তচাপ কোনটা? এইটুকু বৃত্তচাপ। দেখো ভালো করে, এইটুকু বৃত্তচাপ আর ওএম এবং ওএন দ্বারা সীমাবদ্ধ এই যে সামগ্রিক অংশ, এটাকে বলছে কি? বৃত্তকলা। বৃত্তকলাটা দেখতে কেমন হয়? এরকম। ঠিক আছে? তরমুজের ফালির মতো দেখতে। বোঝা গেল? এই বিষয়গুলোকে বৃত্তকলা বলে। দেখো এখানে ছবিতে দেয়া রয়েছে যে এই একটা বৃত্তকলা, এই একটা, প্রত্যেকটা আলাদা আলাদা রং দিয়ে বোঝানো হয়েছে এক একটা বৃত্তকলাকে। বোঝা গেল? তাহলে আমাদের সমস্ত বোঝাবুঝি কিন্তু কমপ্লিট হলো। এইবারে আমরা খুব সহজেই এই অঙ্কগুলো করে ফেলতে পারবো। ঠিক আছে? তো দেখো প্রথমেই আমরা করব 1 নম্বর দাগের। 1 নম্বর দাগের কি বলছে দেখো তো, বলছে বৃত্তের ছবি দেখি ও নিচের প্রশ্নগুলির উত্তর খুঁজি। ভালো করে খেয়াল করো, এখানে একটা বৃত্ত আঁকা রয়েছে, মাঝখানে দেখতে পাচ্ছি কেন্দ্র ও লেখা আছে। ঠিক আছে? এবারে কি বলছে? প্রথমেই এ নম্বর দাগ, ও বিন্দু হলো বৃত্তের ড্যাশ। দেখো ও বিন্দু দেখতে পাচ্ছি বৃত্তের ঠিক মাঝখানে দেয়া রয়েছে, তার মানে ও বিন্দুকে আমরা কি বলবো বলো? মাঝখানের, বৃত্তের মাঝখানে যে আছে তাকে আমরা কি বলছি? বৃত্তের কেন্দ্র। তাহলে ও বিন্দুকে আমরা বলবো বৃত্তের কেন্দ্র। দেখো আমি উত্তরটা এই বইতেই ছোট্ট করে লিখে দিচ্ছি, আশা করি তোমাদের বুঝতে অসুবিধে হবে না। তাহলে এই জায়গাটা লিখে দিচ্ছি কেন্দ্র। ঠিক আছে? তাহলে
ও বিন্দু হলো কি বৃত্তের কেন্দ্র। এবারে বি নম্বর দাগে চলে এসো, দেখো কি বলছে, ও কিউ সরল রেখাংশ হলো বৃত্তের ড্যাশ। ও কিউ কোথায় চলে এসে দেখো তো, ও কিউ, তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব তাকে আমরা কি বলি, দেখো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে আমরা কি বলি, ব্যাসার্ধ বলি, তাই না? আমরা বুঝেছি এই মাত্র। তাহলে ও কিউ সরল রেখাংশ হলো বৃত্তের ব্যাসার্ধ। দেখো আমি এখানটায় এইভাবে লিখে দিচ্ছি, ব্যাসার্ধ। ঠিক আছে, এবারে চলে এসো সি। সি দেখো, পি কিউ সরল রেখাংশ হলো বৃত্তের ড্যাশ। পি কিউ দেখো তো, পি আর দেখো কিউ, তাহলে পি কিউ সরল রেখাংশ কিন্তু কেন্দ্র দিয়ে গেছে, ও দিয়ে গেছে, তাই না? ও দিয়ে পাস করেছে। তাহলে পি কিউ এমন একটি জ্যা, অবশ্যই এটা জ্যা, কিন্তু কেন্দ্র দিয়ে গেছে। তাহলে কেন্দ্রগামী জ্যাকে আমরা কি বলি বলো, দেখো কেন্দ্র দিয়ে যে জ্যা যায়, দেখো নিচে লিখেছি, কেন্দ্র দিয়ে যে জ্যা যায় তাকে আমরা কি বলছিলাম, তাকে আমরা বলছিলাম যে ব্যাস বলছিলাম। দেখো কেন্দ্রগামী জ্যাকে আমরা কি বলছিলাম, ব্যাস বলছিলাম, ঠিক না? তাহলে পি কিউ ও বিন্দু দিয়ে গেছে, সেই জন্য পি কিউ কে আমরা বলবো কি, পি কিউ কে আমরা বলবো ব্যাস। দেখো আমি তীর চিহ্ন দিয়ে এখানে উত্তরটা লিখে দিচ্ছি, এই বক্সের উত্তরটা তীর চিহ্ন দিয়ে উপরে লিখলাম, বুঝতে পেরেছো? এইবারে দেখো ডি। ডি কি বলছে, ওপি সরল রেখাংশ হলো বৃত্তের ড্যাশ। ওপি কোথায় দেখো তো, দেখো ও থেকে পি পর্যন্ত এইটুকু। দেখো ও থেকে কিউ পর্যন্ত ছিল কি, ও কিউ ছিল ব্যাসার্ধ, তাহলে ও থেকে পি পর্যন্ত ব্যাসার্ধই হবে, কারণ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যত অসংখ্য সরল রেখাংশ টানি না কেন প্রত্যেকটা হবে কিন্তু ব্যাসার্ধ, বুঝতে পেরেছো? তাহলে ও থেকে কিউ যেমন ব্যাসার্ধ, ও থেকে আর তেমন দেখতে পাচ্ছ নিচে ব্যাসার্ধ, ও থেকে এস ব্যাসার্ধ, ও থেকে পিও তেমনি ব্যাসার্ধ, বুঝতে পেরেছো? এখানে ও থেকে এস, ও থেকে আর সব কিন্তু ব্যাসার্ধ, তাই না? তাহলে এখানে জানতে চেয়েছে ও পি কি, তাহলে ওপি সরল রেখাংশ হলো বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এর উত্তরটাও হয়ে যাবে ব্যাসার্ধ। ঠিক আছে, আচ্ছা এবারে চলে এসো, এটা ভালো করে লিখে দিই। আচ্ছা এবারে চলে এসো ই। ইতে কি বলছে, এম এন সরল রেখাংশ হলো বৃত্তের, এম এন দেখো এম এন কই, এম এন, তাই না? এম এন সরল রেখাংশ হলো বৃত্তের ড্যাশ। দেখো এম এন মানে কি, বৃত্তের উপরে যে কোনো দুটি বিন্দুকে সরল রেখাংশ দ্বারা যুক্ত করেছি না, তাই তো? তাহলে দেখো আমি বইতে একটু দেখিয়েছিলাম যেটা, সেখানে দেখিয়ে দিই, এই 5 এর বই 231 পৃষ্ঠা, এখানে কি ছিল দেখো, জ্যা ছিল, বৃত্তের যে কোনো দুটি বিন্দু যোগ করলে যে সরল রেখাংশ পাই সেটি বৃত্তের জ্যা, তাই না? তাহলে এখানে বৃত্তের দুটি বিন্দু আমরা যুক্ত করেছি, বোঝানোর সময় আমি দেখিয়েছি বৃত্তর ওপরে যে কোনো দুটি বিন্দু যখন আমরা যুক্ত করছিলাম, দেখতে পাচ্ছ দুটি বিন্দু যুক্ত করছিলাম, সব তাকে আমরা কি বলছিলাম, জ্যা বলছিলাম, তাই তো? তাহলে এম এন সরল রেখাংশ হলো বৃত্তের জ্যা। দেখো এখানটায় আমি ছোট্ট করে লিখে দিচ্ছি জ্যা, দেখতে পাচ্ছ আশা করি। আচ্ছা এবারে এফ। এফ কি বলছে দেখো, এম ও এন বিন্দু দুটি বৃত্তকে দুটি ড্যাশে ভাগ করেছে। দেখো এম আর এন এই দুটি বিন্দু, এম আর এন দুটি বিন্দু কি করেছে, বৃত্তকে দুটি ড্যাশে ভাগ করেছে। কিসে ভাগ করেছে, দেখো আমি যদি এখানে বৃত্ত এরকম একটা আঁকি, দেখো এইভাবে বৃত্ত আমি যদি একটা আঁকি, ঠিক আছে? এই বৃত্তের উপরের অংশ ধরো এখানটায় এম আছে, এখানটায় এন আছে, তাই না? এইটা হচ্ছে এম এন। তাহলে এই এম এনটা কি করছে বলতো, দুটি চাপে ভাগ করছে না। দেখো আমি যদি এরকম বলি বিষয়টা, এরকম এইটা আর এখান থেকে এইটা অন্য কালি দিয়ে করি তাহলে বুঝতে পারবে, এইটা। তাহলে এখানটায় এম আর এখানটায় এন ছিল, তাই না? এই দেখো এটা এম আর এটা এন, তাহলে এম এন এইটুকু কি করছে, এটা একটা আলাদা চাপ, এটা একটা আলাদা চাপ, তাই না? দুটি চাপে ভাগ করছে না, তাই তো? তাহলে বৃত্তকে দুটি চাপে ভাগ করছে, একটাই এম এনটা দেখো ছোট চাপ, এম এন দেখতে পাচ্ছ একটুখানি চাপ, এই এখান থেকে এই পর্যন্ত এই যে অংশটা এইটুকু কি ছোট চাপ, আর নিচের অংশটা, এই নিচের অংশটা কি বড় চাপ। ছোট চাপকে আমরা উপচাপ বলছিলাম, বড় চাপটাকে আমরা কি বলছিলাম, অধিচাপ বলছিলাম, তাই তো? তাহলে আমাদের এখানে প্রশ্ন ছিল এম ও এন দুটি বিন্দু দুটি বৃত্তকে দুটি ড্যাশে ভাগ করেছে, কিসে ভাগ করেছে, তাহলে চাপে ভাগ করেছে, দুটি বৃত্ত চাপে ভাগ করেছে, তাই তো? তাহলে আমরা উত্তরটা
এখানটায় যদি এইভাবে লিখে দিই, জায়গা কম, দেখো আমি তীর চিহ্ন দিয়ে এই জায়গা লিখে দিচ্ছি, তাহলে বৃত্তকে দুটি চাপে ভাগ করেছে। বুঝতে পেরেছ? কিরকম চাপ না, বৃত্ত চাপে ভাগ করেছে। আচ্ছা, এবারে জি, জি বলছে দেখো কি, এস আর বৃত্তচাপ, এস আর কই, এস আর দেখো এইটুকু, এই যে এইটুকু অংশ হচ্ছে এস আর, তাহলে এস আর বৃত্তচাপ, এসও ও আরও ব্যাসার্ধ, দেখো এসও মানে এইটা, আর আরও মানে কই, আরও মানে হচ্ছে এইটা, তাহলে এস আর বৃত্তচাপ, এসও ব্যাসার্ধ, আরও ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ বৃত্তাকার ক্ষেত্রের অংশ হলো কি? দেখো এরকম অংশকে আমরা কি বলছিলাম? এরকম অংশকে আমরা বলছিলাম বৃত্ত কলা। দেখতে পাচ্ছ, কোন বৃত্তের, আগের পৃষ্ঠাতেই রয়েছে, কোন বৃত্তের কোন বৃত্তচাপ ও দুটি ব্যাসার্ধের দ্বারা সীমাবদ্ধ বৃত্তাকার ক্ষেত্রের অংশকে বৃত্তকলা বলা হয়। এর আগেই তোমরা বুঝে নিয়েছো, তাই না? তাহলে এই যে এইটা আমরা কি উত্তর লিখবো বলো? এইটা আমরা উত্তর লিখবো বৃত্তকলা, বৃত্তকলা। ঠিক আছে, এবারে এইচ, এইচ কি বলছে দেখো, পি কিউ ব্যাসের প্রান্তবিন্দু দুটি বৃত্তকে যে দুটি সমান অংশে ভাগ করে তাকে বলে। পি কিউ কই, দেখো তো পি আর কিউ, তাই না? পি কিউ তো ব্যাস, অর্থাৎ মাঝ বরাবর টানা হয়েছে, অর্থাৎ পি আর কিউ মাঝ বরাবর কিন্তু অবস্থান করছে, তাই না? তাহলে পি কিউ ব্যাসের দুই দিকে দুটো বিন্দু, একটা পি আর একটা কিউ, প্রান্ত বিন্দু দুটি বৃত্তকে যে দুটি সমান ভাগে অংশে ভাগ করে তাদেরকে কি বলে? আমি বলেছিলাম বৃত্তের অর্ধেক অংশ, ধরো এইটা হচ্ছে, এখানে পি আছে, এটা কিউ আছে, এটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্র এখানে ও আছে, এই যে দেখতে পাচ্ছ এই অনুযায়ী লিখেছি পি কিউ ও। বুঝতে পেরেছো? তাহলে এই এই বিষয়টাকে কি করছে, বৃত্তটাকে অর্ধেক ভাগে ভাগ করছে, তাই না? অর্ধেক ভাগে ভাগ করছে, দুটো বৃত্তকে দুই ভাগে ভাগ করে দিচ্ছে। যদি আরেকটা নিচের অংশকে আঁকি তাহলে এইভাবে হবে, এটাও কিন্তু ও হবে, এখানে পি হবে, এটা কিউ হবে, তাই না? তাহলে দুটোকে যদি যুক্ত করে দিই তবে বৃত্তটা পাবো। তাহলে পি আর কিউ বিন্দুটা কি করছে, বৃত্তকে সমান দুই ভাগে ভাগ করছে। এই সমান দুই ভাগে ভাগ করাকে, অংশকে কি বলছে, দুটি সমান অংশে ভাগ করে, তাকে বলে কি? তাকে বলে অর্ধবৃত্ত। বুঝতে পেরেছো? এই দেখো আগেই দেখা রয়েছে, এরা বৃত্তের অর্ধাংশ অর্ধেক ভাগে ভাগ করছে, মানে কি? তাকে আমরা লিখবো অর্ধবৃত্ত। অর্ধ, অর্ধ মানে অর্ধেক, বৃত্ত, তাহলে বৃত্তের অর্ধ অংশ কি বলছে, অর্ধবৃত্ত, যেটা নাকি পি কিউ বিন্দু করে ফেলছে। ঠিক আছে, এক নম্বর দাগের কমপ্লিট করে ফেললাম। এবারে দুই নম্বর দাগে চলে এসো, কি বলছে দেখো, বলছে ঠিক বাক্যের পাশে ঠিক চিহ্ন ও ভুল বাক্যের পাশে গুণ চিহ্ন বা ক্রস চিহ্ন বসাই। বোঝা গেল? ক্রস মানে ভুল, আর এটা হচ্ছে ঠিক চিহ্ন। তাহলে এ চলে এসো, কি বলছে, বৃত্তের সব ব্যাসই জ্যা। দেখো বৃত্তের সব ব্যাসই অবশ্যই জ্যা, ঠিক কথা। কারণ দেখো, আমি যদি একটা এখানটায় বৃত্ত আঁকি, ঠিক আছে, এবারে বৃত্তের কেন্দ্র কোথায়? কেন্দ্র এই যে মাঝখানে। এবারে কেন্দ্র দিয়ে আমরা যেটাই টানবো সেটাই কিন্তু কি হবে, দেখো আমি অন্য কালি ব্যবহার করছি, দেখো কেন্দ্র দিয়ে যাচ্ছে, কেন্দ্র দিয়ে গেলেই সেটা ব্যাস হয়ে যাবে। তাহলে যেহেতু কেন্দ্র দিয়ে যাচ্ছে ব্যাস, কিন্তু জ্যা বলতে কি জানি? জ্যা বলতে জানি যে বৃত্তের উপরে যে কোনো দুটি বিন্দু, ধরো এখানে একটা বিন্দু আর এখানে একটা বিন্দু, যে কোনো দুটি বিন্দুকে যদি আমরা সরল রেখাংশ দ্বারা যুক্ত করি সেটাই তো জ্যা। তাহলে এটা একটা জ্যা পেলাম, কিন্তু এই জ্যাটা কেন্দ্র দিয়ে গেছে বলে এটা কি ব্যাস, ব্যাসও বটে। তাহলে ব্যাস আবার জ্যা। আবার ধরো এখানে একটা টানলাম, এটাও কিন্তু জ্যা, কিন্তু ব্যাসও বটে, কিন্তু কেন্দ্র দিয়ে গেছে বলে সেটা ব্যাস। দেখো এখান দিয়ে একটা টানলাম কেন্দ্র দিয়ে, এরকম কেন্দ্র দিয়ে কি অসংখ্য টানতে পারি না? এরকম অসংখ্য টানতে পারি, ঠিক কিনা? এরকম অসংখ্য টানতে পারি আমরা। তো অসংখ্য টানছি, সবগুলোই কিন্তু কেন্দ্র দিয়ে গেছে, আর কেন্দ্র দিয়ে গেছে বলেই সবগুলোই কিন্তু ব্যাস। ঠিক আছে, সবগুলোই ব্যাস, আর সবগুলো ব্যাস, আর সবগুলো যেহেতু দুটো নির্দিষ্ট বিন্দুকে যুক্ত করছে, তার মানে সবগুলো জ্যা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সব ব্যাসগুলোই কিন্তু জ্যা। বুঝতে পেরেছো? তাহলে প্রথমটাই কি, বৃত্তের সব ব্যাসই জ্যা, অবশ্যই আমরা ঠিক চিহ্ন দেব। হলো? এবারে বি নম্বর দাগে দেখো কি বলছে, বৃত্তের সব জ্যা বৃত্তের ব্যাস। এটা কিন্তু কখনোই নয়। দেখো আমি যদি এখানে আর একটা বৃত্ত আঁকি, দেখো আর একটা বৃত্ত আঁকলাম,
বোঝানোর জন্য আমি হাত দিয়েই আঁকছি, অত ভালো করে আঁকছি না, আশা করি তোমরা বুঝতে পারছো। ধরো এখানে একটা বৃত্ত আঁকলাম, আমরা জ্যা মানে কি জানি, যে কোনো নির্দিষ্ট বিন্দুকে যুক্ত করছি বৃত্তের। তাহলে ধরো এই দুটো বিন্দু, একে আমরা যুক্ত করে দিই, দেখতে পাচ্ছ আমরা যুক্ত করে দিলাম। আবার দুটো নির্দিষ্ট বিন্দু যুক্ত করলাম, আবার ধরো এরকম নির্দিষ্ট বিন্দু যুক্ত করলাম, ঠিক আছে। আবার ধরো এরকম নির্দিষ্ট বিন্দু যুক্ত করলাম, সব তো দুটো করে বিন্দু যুক্ত করার ব্যাপার, দুটো করে বিন্দু যুক্ত করলেই তো তা যাকে যা বলছে। কিন্তু এইটা ধরো বৃত্তের কেন্দ্র, মাঝ বরাবর যে গেছে, মাঝ বরাবর যে যাবে সেই কিন্তু ব্যাস। দেখো এইটা কিন্তু এখানে ব্যাস, ব্যাস কিন্তু ব্যাস মানে এও কিন্তু একটা জ্যা। কিন্তু এই প্রত্যেকটা, এরা প্রত্যেকে, দেখো এই যে ছবিগুলো আঁকলাম, এরা প্রত্যেকে কিন্তু জ্যা, ঠিক আছে। কিন্তু এরা কিন্তু এরা ব্যাস নয়, কিন্তু এরা ব্যাস নয়, দেখতে পাচ্ছ এরা জ্যা, এইটা এইটা ওপরেরটা এই ওপরেরটা প্রত্যেকে কিন্তু জ্যা, ঠিক আছে। কিন্তু এরা ব্যাস নয়, আমি সেটা লিখেছি, কিন্তু এরা ব্যাস নয়। ব্যাস একটা জ্যা, অবশ্যই সমস্ত ব্যাস কিন্তু জ্যা, কিন্তু সব জ্যাই ব্যাস নয়। মানে আমরা এখান থেকে কি উত্তর পেলাম, যে সমস্ত ব্যাসই জ্যা, ব্যাস মাত্রই জ্যা হবে, কিন্তু সব জ্যা কিন্তু ব্যাস নয়। বোঝা গেল? তাহলে এখানে আমাদের প্রশ্ন ছিল বৃত্তের সব জ্যা ব্যাস, এটা অবশ্যই ভুল একটা স্টেটমেন্ট বা উদ্ধৃতি। তাহলে আমরা সি নম্বর দাগে চলে যাই। সি নম্বর দাগের কি বলছে, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিগুণ। তাহলে অবশ্যই এটা না ঠিক, কারণ কি বলছে বলতো, দেখো আমি এখানে বুঝিয়েছিলাম ব্যাসার্ধ মানে কি, ব্যাস যোগ অর্ধ, ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ব্যাসের অর্ধেক যদি ব্যাসার্ধ হয়, অবশ্যই ব্যাস, ব্যাস সমান আমরা কি বলতে পারি, 2 গুণ ব্যাসার্ধ। দেখো ব্যাসের ব্যাসার্ধ কি, ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, তাই তো। তাহলে ব্যাসকে আমরা বলতে পারি কি, ব্যাসার্ধের দ্বিগুণ। ভেরি সিম্পল। কারণ এখানে আমরা কি উপরের ছবিতে দেখিয়েছিলাম, দেখো এখান থেকে এই পর্যন্ত ছিল ব্যাসার্ধ, এখান থেকে এই পর্যন্ত এটা ছিল ব্যাসার্ধ, আর ব্যাস কি দেখতে পাচ্ছিলাম, এখান থেকে এইটা ব্যাসার্ধ, এখান থেকে এইটা ব্যাসার্ধ, দুটোই ব্যাসার্ধ। তাহলে দুটো ব্যাসার্ধ মিশিয়ে কিন্তু আমরা কি পাচ্ছিলাম, এখান থেকে এই পর্যন্ত পুরোটা ব্যাস পাচ্ছিলাম, তাই তো। তাহলে দুটো ব্যাসার্ধ মিশিয়ে আমরা বা মিলিয়ে আমরা ব্যাস পাচ্ছিলাম, তার মানে দুটো ব্যাসার্ধ মিশিয়ে যেহেতু ব্যাস পাচ্ছি, তার মানে আমরা ব্যাসার্ধ সমান আমরা বলতে পারি ব্যাসের অর্ধেক, বা ব্যাস সমান আমরা বলতে পারি ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে ব্যাসার্ধকে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই, তাহলেই সেটা হয়ে যাবে কিন্তু ব্যাস, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখবো, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ, দৈর্ঘ্যের দ্বিগুণ। অবশ্যই এটা ঠিক, তাহলে এটা আমরা ঠিক চিহ্ন দিয়ে দিলাম, বুঝতে পেরেছো। এবারে চলে এসো ডি, বৃত্তকলা বৃত্তাকার ক্ষেত্রের অংশ। দেখো বৃত্তাকার ক্ষেত্র আমরা কি বলছিলাম, বৃত্তাকার ক্ষেত্র দেখো আমি ছবি দিয়ে বৃত্তকলা এখানে বুঝিয়েছিলাম। বৃত্তকলা মানে কি, বৃত্তকলা, এই বৃত্তাকার ক্ষেত্র মানে কি, বৃত্তাকার ক্ষেত্র মানে ধরো এই বৃত্তটা আমরা এঁকেছি, তার মাঝখানের যে পুরোটা অংশটা, এটাকে বলছে কি বৃত্তাকার ক্ষেত্র। এইটাকে বলছে বৃত্ত, আর মাঝখানের অংশটাকে বলছে বৃত্তাকার ক্ষেত্র। এই বৃত্তাকার ক্ষেত্রের এই অংশটা কিন্তু বৃত্তকলা, দেখতে পাচ্ছি আমি বৃত্তকলা লিখেছিলাম, যে দুটি ব্যাসার্ধ আর একটি বৃত্ত চাপ মিলে হচ্ছে বৃত্তকলা। তাহলে এই বৃত্তকলাটা বৃত্তাকার ক্ষেত্রের একটা অংশ, দেখতে পাচ্ছি না, এই পুরো অংশটা বৃত্তাকার ক্ষেত্র, তার একটা অংশই তো দেখতে পাচ্ছি আমরা বৃত্তকলা, তাই তো। তাহলে বৃত্তকলা অবশ্যই একটা বৃত্তাকার ক্ষেত্রের অংশ, তাই তো। তাহলে এখানে আমরা এইটা কি লিখবো, যে বৃত্তকলা বৃত্তাকার ক্ষেত্রের অংশ। ডি নম্বর দাগে অবশ্যই আমরা ঠিক চিহ্ন দেব, ঠিক তো। এবারে চলো ই নম্বর দাগ। ই নম্বর দাগ বলছে বৃত্তচাপ বৃত্তের অংশ, বৃত্তচাপ বৃত্তের অংশ। অবশ্যই এটা ঠিক। দেখো আমি ক্লাস 5-এর বইতে 231 পৃষ্ঠাতে বুঝিয়েছিলাম না, দেখো এখানে দেখো একটা ছবি, বৃত্তের এই অংশটি বৃত্তচাপ। কোন অংশটি, দেখো এই যে নীল দাগ দেয়া এই অংশটা কিন্তু বৃত্তচাপ। তাহলে এই পুরোটা অংশটা কি বৃত্ত, এই পুরো বৃত্তাকার যে ক্ষেত্র এটা, সরি, পুরো এই অংশটা গোলাকার অংশটা কি বৃত্ত। তাহলে বৃত্তের এই অংশটাকে, এই পার্টিকুলার এই অংশটাকে কি বলছে, বৃত্তের এই অংশটি বৃত্তচাপ।
তাহলে বৃত্তচাপ অবশ্যই দেখতে পাচ্ছি বৃত্তের একটি অংশ। তাহলে বৃত্তচাপ অবশ্যই আমরা কি বলতে পারবো, বৃত্তের একটি অংশ। তাহলে এটা অবশ্যই ঠিক যে বৃত্তচাপ বৃত্তের অংশ, ঠিক চিহ্ন দেব আমরা। ঠিক আছে, এবার এফ চলে এসো। বৃত্তের কেন্দ্র বৃত্তাকার ক্ষেত্রের একটি নির্দিষ্ট বিন্দু। দেখো এটাও কিন্তু ঠিক। দেখো 5-এর 231 নম্বর পেজে যে বইতে আমি দেখাচ্ছিলাম বিভিন্ন যে বিষয়গুলো, সেখানে দেখো কেন্দ্র বলতে কি বুঝিয়েছিল, সেখানে বলা ছিল যে বৃত্তাকার ক্ষেত্রের ভিতরের একটি নির্দিষ্ট বিন্দু, ভিতরের একটি নির্দিষ্ট বিন্দু, ধরো আমি পেন্সিল দিয়ে আমি এখানটায় দাগ দিচ্ছি, একটি নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তের প্রত্যেক বিন্দুর দূরত্ব সমান, সেই নির্দিষ্ট বিন্দুর নাম কিন্তু কেন্দ্র। তাহলে দেখতে পাচ্ছি যে বৃত্তাকার ক্ষেত্রের ভিতরের একটি নির্দিষ্ট বিন্দুকেই কিন্তু কেন্দ্র বলছে। তা নির্দিষ্ট বিন্দু এখানে তো সেটাই বলছে, এখানে কি বলছে যে বৃত্তের কেন্দ্র বৃত্তাকার ক্ষেত্রের একটি নির্দিষ্ট বিন্দু, অবশ্যই ঠিক কথা। তাহলে আমরা ঠিক চিহ্ন দেব, তাই তো? আচ্ছা, এবারে জিতে চলে এসো। একই বৃত্তের যে কোনো দুটি ব্যাস অবশ্যই পরস্পর ছেদি। একই বৃত্তের যে কোনো দুটি ব্যাস, এখানে দেখো আমি একটা বৃত্ত এঁকে নিয়েছি, এখানে দেখো এইটা কেন্দ্র, তাই তো, বৃত্তের কেন্দ্র। এখানে কি বলছিল যে একই বৃত্তের যে কোনো দুটি ব্যাস অবশ্যই পরস্পর ছেদি। তাহলে এটা একটা বৃত্ত, তার ব্যাস আমরা আঁকি কি করে না, ব্যাস হচ্ছে কেন্দ্রগামী। আমরা যদি একটা জ্যা আঁকি তাহলে সেটা ব্যাস হবে, তাহলে এটা একটা ব্যাস আঁকলাম। আবার ধরো কেন্দ্রগামী হলেই তো সেটা কি হবে, সেটা ব্যাস হবে, তাহলে এখানে একটা ব্যাস আঁকতে পারি এরকম। দেখো তাহলে একই বৃত্তের দুটি ব্যাস আমি আঁকলাম, সেটা কি অবশ্যই পরস্পর ছেদ করছে না। সেই ছেদ বিন্দু কোনটা, ছেদ বিন্দু কেন্দ্র, কেন্দ্র যদি নাম দিই ও, তাহলে সেই ওই হচ্ছে এখানে ছেদ বিন্দু, বুঝতে পেরেছো? তাহলে এখানে কি বলছে, একই বৃত্তের যে কোনো দুটি ব্যাস অবশ্যই পরস্পর ছবি। দেখতে পাচ্ছি অবশ্যই পরস্পরকে পরস্পর ছেদ করেছে, বুঝতে পেরেছো? তাহলে এটা কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে ঠিক। এবারে আমরা 3 নম্বর দাগের প্রশ্নে চলে যাবো, এটা কিন্তু খুব পরীক্ষায় আসে, হ্যাঁ, আর এগুলো সব শর্ট কোশ্চেন হিসেবে আসে। তাহলে দেখো, একটি 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করি। স্কেল, ব্র্যাকেটে লেখা আছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে ওই বৃত্তে কেন্দ্র, ব্যাসার্ধ, ব্যাস, জ্যা, বৃত্তচাপ নাম দিয়ে চিহ্নিত করি। দেখো তাহলে আমরা কত নেব বলো, 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ আঁকবো, অবশ্যই স্কেল আর পেন্সিল কম্পাসের সাহায্যে করতে হবে। তাহলে খাতা নিয়ে তোমরা স্কেলে নিশ্চয়ই সেন্টিমিটার কোনটা জানো, এটা দেখো এই যে 15 সেন্টিমিটারের স্কেল, ঠিক আছে, নিচের দিকে আছে, দেখো আমি উপরের দিকে দেখানোর চেষ্টা করছি, এইটা হচ্ছে নিচের দিকে, এটা হচ্ছে ইঞ্চি, ঠিক আছে, আর উপরের দিকে এইগুলো হচ্ছে সেন্টিমিটার। তাহলে 3 সেন্টিমিটার এখানে 0 থেকে 15 পর্যন্ত দাগ টানা আছে। তাহলে আমরা কি করব, মোটামুটি খাতার মাঝ বরাবর এরকম 3 সেন্টিমিটার, দেখো 0 থেকে এই 3 পর্যন্ত, 3 পর্যন্ত দেখতে পাচ্ছ, এই যে 3, তাহলে এরকম একটা দাগ টেনে নেব, বুঝতে পেরেছ? 3 সেন্টিমিটার হলো। এবারে এই 3 সেন্টিমিটার কে আমরা ব্যাসার্ধ করব, তাহলে কিভাবে আঁকবো, এবারে 3 সেন্টিমিটার নিয়ে এই জায়গায় বসাবো, এই জায়গায় বসালেও হবে, এই জায়গায় বসালেও হবে, ঠিক আছে, এই জায়গায় কাঁটাটাকে বসাবো, এক প্রান্তে কাঁটাটাকে বসাবো। এবারে পেন্সিল কম্পাসটাকে বাড়িয়ে কমিয়ে ঠিক অ্যাডজাস্ট করে আর এক প্রান্ত পর্যন্ত পেন্সিল নিয়ে যাবো, দেখতে পাচ্ছ আগে আর এক প্রান্ত পর্যন্ত নিয়ে গেছি, এক প্রান্তে কাঁটা আর এক প্রান্তে পেন্সিলের ওই অংশ, ঠিক আছে। এবার আমরা কি করব, ঘোরাবো, ঠিক আছে, এইভাবে যদি ঘুরিয়ে দিই তাহলে কি হবে বলো তো, দেখো তাহলে একটা বৃত্ত তৈরি হয়ে যাবে, যার ব্যাসার্ধ এই কেন্দ্র থেকে বৃত্তের পরিধি, এই যার দিকে টানলাম যে বক্ররেখা তাকে কি পরিধি বলে, তাহলে পরিধি পর্যন্ত, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে সরল রেখাংশ তাকে আমরা কি বলছিলাম, ব্যাসার্ধ বলছিলাম, বুঝতে পেরেছো? এইটা কত সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার। ওকে, এবার তাহলে ব্যাসার্ধ পেলাম, কেন্দ্র তো পাবো, আর কি বলেছে, ব্যাস, জ্যা, বৃত্তচাপ। আচ্ছা জ্যা আঁকি, দেখো এখানটায় একটা জ্যা এঁকে দিই, আমি পেন ব্যবহার করছি, তোমরা কিন্তু অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে, পেন ব্যবহার করছি, দেখতেই পাচ্ছ পেন্সিল এবং পেনটা অনেক ভালো দেখা যাচ্ছে ছবিতে, সেই জন্য আমি পেন ব্যবহার করছি, ঠিক আছে, তোমরা পেন্সিল ব্যবহার করবে কিন্তু। দেখো দুটি বৃত্তের ওপরে যে কোনো দুটি বিন্দুকে আমরা যুক্ত করে দিলাম একটা সরল রেখাংশ দ্বারা, তাকে আমরা বলছি বৃত্তের জ্যা। আচ্ছা এই যে ব্যাসটা এঁকেছি, যাকে কেন্দ্র করে আমরা
বৃত্তটাকে আঁকলাম, এই ব্যাসার্ধ এঁকেছি, সেই ব্যাসার্ধকে অপর প্রান্তে পরিধি পর্যন্ত বাড়িয়ে দিই, তাহলেই আমরা ব্যাস পেয়ে যাব। তাহলে জ্যা পেলাম, ব্যাস পেলাম, ব্যাসার্ধ পেলাম, কেন্দ্র পেলাম, আর কি লাগবে? আর এইগুলোই বৃত্তচাপ। ঠিক আছে, তাহলে বৃত্তচাপের একটা নাম আমি দিয়ে দিচ্ছি, ভালো করে খেয়াল করো। আমি মাঝখানে কেন্দ্র, তাকে ও নাম দিয়ে দিলাম, তারপরে এদিকে নাম দিলাম এ, এটা নাম দিলাম বি, আচ্ছা এখানে নাম দিলাম এম, এটা নাম দিলাম এন, আর মাঝখানে যে কোনো একটা বিন্দু নিয়ে নাম দিলাম পি, নাম দিলাম, ধরো এটার নাম দিলাম পি। তাহলে এম পি এন, এটা হয়ে গেল কিন্তু একটা ব্যাসার্ধ। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি এখানটায় পরপর লিখে দিচ্ছি। এখানে হচ্ছে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র। ঠিক আছে, আচ্ছা ও বি সমান ও বি ও এ সমান ব্যাসার্ধ, এগুলো হচ্ছে ব্যাসার্ধ। ও থেকে বি পর্যন্ত, ও থেকে এ পর্যন্ত ব্যাসার্ধ। আচ্ছা এ আর বি, এ থেকে বি পর্যন্ত হচ্ছে ব্যাস। ঠিক আছে, এম এন কি? এম এন হচ্ছে বৃত্তের জ্যা। ঠিক আছে, আর বৃত্তচাপ কই? বৃত্তচাপ এম পি এন, এম পি এন, এই এখান থেকে এই পর্যন্ত কি টেনেছি, এই পর্যন্ত হচ্ছে বৃত্তচাপ, এরকম বিষয়টা বুঝতে পেরেছ? এম পি এন, এটা কি একটা বৃত্তচাপ। নামকরণ করে দিলাম যেগুলো এখানে চেয়েছে, 1 2 3 4 5। দেখো কেন্দ্র, ব্যাসার্ধ, ব্যাস, জ্যা, বৃত্তচাপ, যেগুলো চিহ্নিত করতে বলেছে সবগুলোই আমি চিহ্নিত করে দিয়েছি। ওকে, এবারে 4 নম্বর দাগ চলে এসো। কি বলছে? পাশের বৃত্তের অধিবৃত্তাংশে হলুদ রং ও উপবৃত্তাংশে সবুজ রং দিই। দেখো অধিবৃত্তাংশ আর উপবৃত্তাংশ কাকে বলে এর আগেই আলোচনা করেছি, আর একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের বইয়েরই 231 নম্বর পেজে। এখানে দেখতে পাচ্ছ উপবৃত্তাংশ আর অধিবৃত্তাংশ আমি বুঝিয়েছি। উপ মানে কি? ছোট। এই উপরের দিকের অংশটা দেখতে পাচ্ছ, এটা ছোট। এ পি বি হচ্ছে উপবৃত্তাংশ, আর এ কিউ বি এই বড় অংশটা হচ্ছে অধিবৃত্তাংশ, তাই না? তাহলে এখানে বলেছে অধিবৃত্তাংশে হলুদ রং আর উপবৃত্তাংশে সবুজ রং। উপবৃত্তাংশ কোনটা? উপবৃত্তাংশ হচ্ছে ওপরেরটা, তাই তো? তাহলে ওপরের ছোট অংশটাকে আমি সবুজ রং করে দিচ্ছি। দেখো সবুজ রং বলেছে, সবুজ রং করে দিচ্ছি, বুঝতে পেরেছ? আর অধিবৃত্তাংশে কি বলেছে? হলুদ রং। অধি মানে কি? বড়টা, তাহলে বড়টাতে দেখো আমি হলুদ রং করে দিচ্ছি। এগুলো রং করতে বলছে কেন বলো তো? তোমাদের উপবৃত্তাংশ আর অধিবৃত্তাংশ সম্পর্কে ধারণা ক্লিয়ার আছে কিনা সেটা বোঝার জন্যই কিন্তু এটা বলেছে, বুঝতে পারলে? তাহলে দেখো বড় অংশটা, বৃত্তের যে বড় অংশ সেই অংশটা অধিবৃত্তাংশ, তাকে আমি হলুদ রং করে দিলাম। আর ছোট অংশটাকে উপবৃত্তাংশ বলে, তাকে আমি সবুজ রং করে দিলাম। হয়ে গেল 4 নম্বর দাগ। এবারে দেখো কি বলছে, এবারে 5 নম্বর দাগের বলছে কোন দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে 2 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার হলে বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য না মেপে হিসাব করে লিখি। দেখো এটা তো খুবই সহজ। কি বলছে? ব্যাসার্ধ 2 আর 4 যদি হয়, ব্যাসের দৈর্ঘ্য কত হবে? দেখো দুটো বৃত্ত, ধরো এ একটা বৃত্ত আর এ একটা বৃত্ত। ঠিক আছে, তো এখানে ব্যাসার্ধ বলছে, ব্যাসার্ধ মানে কি? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত। আর এটা যদি কেন্দ্র এখানে হয়, এখান থেকে এই পর্যন্ত। ঠিক আছে, এটা ব্যাসার্ধ। তাহলে একটা বৃত্তের ক্ষেত্রে বলছি 2 সেন্টিমিটার, আর একটা বৃত্তের ক্ষেত্রে বলছে 4 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ ডবল কি হয়? ব্যাসার্ধের দ্বিগুণ কি হয়? ব্যাস হয়। তাহলে এখান থেকে এটা 2 হলে এখান থেকে এইটাও কত? 2। তাহলে 2 যোগ 2 কত হবে? 4 হয়ে যাবে ব্যাস। আর এখান থেকে এইটা 4 মানে এখান থেকে এইটা কত হবে? এটাও 4 হবে। তাহলে 4 যোগ 4 মানে ব্যাস হয়ে যাবে কত? 8। ব্যাসার্ধর দৈর্ঘ্য যদি 2 হয়, ব্যাস হবে 4। ব্যাসার্ধর দৈর্ঘ্য যদি 4 হয়, ব্যাস হবে 8। তাহলে উপরেরটা আমরা করেছিলাম, এইটা করেছিলাম 3 নম্বর দাগের, এটা করেছিলাম আমরা 3 নম্বর দাগের অ্যান্সার, তাই না? 3 নম্বর দাগের ক্ষেত্রে এটা করেছি। 4 তো আমরা বইতেই করে দিয়েছি। 5 নম্বর দাগেরটা আমি খাতাতে এখানে লিখে দিচ্ছি।
5 নম্বর দাগের কি আছে না, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে 2 আর 4 সেন্টিমিটার হলে বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য না মেপে। তাহলে আমি এভাবে লিখছি, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 সেমি হলে ব্যাসের দৈর্ঘ্য হবে 4 সেমি। কেন 2 গুণ? ঠিক আছে, ঠিক একই রকম ভাবে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 4 সেমি হলে ব্যাসের দৈর্ঘ্য হবে কত? 4 দুগুণে 8 সেমি। এটা আমরা কি না মেপেই করলাম, তাই তো? না মেপে হিসেব করলাম, জাস্ট 2 গুণ করে দিলাম, 2 গুণ। এখানে ক্যালকুলেশনটা তোমরা লিখে দিলেও পারো যে 2 গুণ 2 সমান 4। ঠিক আছে, তাহলে এখানেও আমরা ক্যালকুলেশনটা এইভাবে লিখে দিতে পারি যে 4 গুণ 2, যেহেতু ব্যাসার্ধ 4 তাকে 2 দিয়ে গুণ করলাম, সেখান থেকে আমরা 8 পেলাম। এইভাবে ক্যালকুলেশনটা লিখেও দিতে পারো, আবার নাও পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, 5 নম্বর দাগেরটা হয়ে গেল। এবারে 6 নম্বর দাগ একটিই বাকি আছে। কি বলছে দেখো, কোন বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কি হবে হিসাব করে লিখি। দেখো, বৃহত্তম জ্যাটা কি? দেখো, এর আগের পৃষ্ঠায় আছে বৃত্তের ব্যাস ওই বৃত্তের বৃহত্তম জ্যা। এর আগে আমি বহুবার আলোচনা করে দিয়েছি যে বৃহত্তম জ্যা হচ্ছে বৃত্তের ব্যাস, তাই তো? তাহলে দেখো, আমি এখানে দেখাচ্ছি, এইটা ধরো ব্যাস, তাহলে এটা হচ্ছে বৃহত্তম জ্যা। তাহলে বৃহত্তম জ্যায়ের, বা এই ছবিতেও দেখাতে যেতে পারে, এইটা হচ্ছে ব্যাস, বৃহত্তম জ্যা, এর দৈর্ঘ্য কত বলেছে? এর দৈর্ঘ্য বলেছে 10 সেন্টিমিটার। দেখো, আমি যদি অন্য কালার দিয়ে দেখাই, দেখো এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ব্যাস, অর্থাৎ বৃহত্তম জ্যা। এর দৈর্ঘ্য বলেছে 10 সেমি। ঠিক আছে, তাহলে 10 সেমি যদি হয়, বৃহত্তম জ্যা মানেই হচ্ছে ব্যাস, তাহলে 10 সেন্টিমিটার যদি হয়, তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কি হবে? ব্যাসার্ধ মানেই তো ব্যাসের অর্ধেক। আমি লিখেছিলাম যে ব্যাসার্ধ মানে ব্যাস যোগ অর্ধ, অর্থাৎ ব্যাসের অর্ধেক। তাহলে ব্যাস বা বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য যদি 10 সেন্টিমিটার হয়, তাহলে ব্যাসার্ধ কি হবে? 10 দিয়ে আমরা কি করে দেবো? 10কে 2 দিয়ে ভাগ করে দেবো, অর্থাৎ 10কে 2 দিয়ে ভাগ করলে 5 হবে, তাই না? বুঝতে পেরেছো তো? তাহলে আমরা এটার উত্তরটা এভাবে লিখব। 6 নম্বর দাগে দেখো, বৃত্তের বৃহত্তম জ্যা, অর্থাৎ বৃহত্তম জ্যাকেই কি বলে? ব্যাস, তো সেই জন্য অর্থাৎ দিয়ে লিখছি, অর্থাৎ ব্যাসের দৈর্ঘ্য সমান কত? 10 সেমি। অতএব বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে, অতএব বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? কারণ বৃত্তের ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, ব্যাস যোগ অর্ধ। তাহলে 10কে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো, 10কে 2 দিয়ে ভাগ করে দিলে আমরা কত পাবো? 5। আচ্ছা, ব্র্যাকেটের বাইরে সেমি কথাটা লিখে দিই, তাহলে 5 সেন্টিমিটার হয়ে যাবে ব্যাসার্ধের দৈর্ঘ্য। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্ত। এর পরবর্তী ভিডিওতে দেখো, পরের অধ্যায় অর্থাৎ 21 নম্বর অধ্যায় অনুপাত ও সমানুপাতের প্রাথমিক ধারণা, এই বিষয়ের অঙ্কগুলো করাতে থাকবো। তোমরা সেই সমস্ত ভিডিও যদি পেতে চাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকো। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।